প্রিয় ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছো। আমরা আগের দিন পাতাবাহার বইয়ের তোমাদের চতুর্থ শ্রেণীর বাঘাযতীন গল্পটি পড়েছিলাম। আজকে সেই বাঘাযতীন গল্পের হাতে কলমে অংশটি পড়ব। তোমরা নিশ্চয়ই গল্পটা খুব সুন্দর করে পড়েছো কয়েকবার। আগের দিন আমি গল্পটা পড়ানোর সাথে সাথে কিছু শব্দার্থ বলে দিয়েছিলাম এবং প্রাসঙ্গিক গল্পও করেছিলাম। আজকে আমরা হাতে কলমে অংশটা পড়ব এবং আমি পড়ানোর পর তোমরা বাড়িতে এগুলো আরও ভালো করে পড়বে। প্রথমেই দেখো, আজকে পড়াবো হচ্ছে 128 পাতার বাঘাযতীনের হাতে কলমে অংশ। এই পৃষ্ঠা দেখো, ভালো করে দেখে নাও, নিশ্চয়ই দেখা যাচ্ছে। এই যে পৃষ্ঠা নম্বর 128। এই গল্পের লেখক হচ্ছেন পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়। প্রথমেই তার সম্পর্কে হলুদ অংশে তার সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। ব্র্যাকেটের মধ্যে আছে 1936 সাল। 1936 সাল মানে হচ্ছে এটা পৃথ্বীন্দ্রনাথের জন্ম সাল। বাঘাযতীনের পৌত্র পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায় পণ্ডিচেরির অরবিন্দ আশ্রম থেকে শিক্ষা গ্রহণ করেন। তিনি দীর্ঘকাল সমাজ ও ইতিহাসের গবেষক হিসাবে কাজ করেছেন। পুরোধা নামক কিশোর পত্রিকার তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক। গবেষণা ও সাংবাদিকতা সূত্রে বহুদিন বিদেশে ছিলেন। তিনি বাঘাযতীন বিষয়ক একাধিক বইয়ের লেখক। তার অন্যান্য আরও কয়েকটি বই হল সমসাময়িকের চোখে, শ্রী অরবিন্দ, আলোর চকর প্রভৃতি। এই হলো পৃথ্বীন্দ্রনাথের সম্বন্ধে সংক্ষিপ্ত বর্ণনা। এখান থেকেই প্রশ্ন শুরু হবে। প্রথম প্রশ্ন হলো, পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায় কার পুত্র? উত্তর হলো, পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘাযতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের পৌত্র। তাহলে কার পুত্র? বাঘাযতীনের পৌত্র। 2 নম্বর প্রশ্নে আছে, তার লেখা একটি বইয়ের নাম লেখো। তার লেখা একটি বইয়ের নাম হলো আলোর চকর। প্রত্যেকে শুনেছ? আলোর চকর। 3। এবারের যে প্রশ্নগুলো, এই যে 3 নম্বরের যে প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। এই 3 নম্বরের যে প্রশ্নগুলো, আমার কাছে ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড নেই বলে আমি বইয়ের মধ্যেই লিখেছি, তোমাদেরকে দেখাবো। ভালো করে দেখে নাও, আর মুখে বলে দিচ্ছি, প্রয়োজনে তোমরা লিখে নাও। 3 নম্বরে আছে হচ্ছে, শিলাইদহ শব্দটি এসেছে শিলাইদহ থেকে, অর্থাৎ দহ পরিবর্তিত হয়ে হয়েছে দা। নিচের নামগুলি পরিবর্তিত হয়ে কি হবে লেখো। এখানে নিয়মটা হচ্ছে দহ পরিবর্তিত হয়ে দা হবে। এরকমই আরও কিছু শব্দ দেওয়া হলো, সেগুলোর যে ফাঁকা খোপ, সেই খোপের মধ্যে তোমরা সঠিক উত্তর লিখবে। যেমন প্রথমটা হলো শিয়ালদহ। শিয়ালদহতে দহটুকু বাদ দিয়ে যদি দা বসাই তাহলে হয় হচ্ছে শিয়াল দা। প্রত্যেকে শুনেছ, লিখে নাও, শিয়াল দা। বেলদহ, দহ উঠে গেলে দা, বেলদা। খড়দহ, খড়দা। এরকম কয়টি শব্দ তুমি জানো লেখো। আমি আবার ধরছি, ভালো করে প্রত্যেকে দেখে নাও। খোপের মধ্যে কীভাবে লিখেছি আমি, ভালো করে দেখে নাও। এরপরে 4 নম্বর প্রশ্ন হলো, জ্যোতিকে মা যে যে গল্প শোনান সেগুলো 4টির নাম লেখো। প্রথমটা লিখবে রামায়ণ, তারপরেরটা মহাভারত, তারপরেরটা রানা প্রতাপ, তারপর শিবাজি। তাহলে কোন কোন গল্পের নাম বললাম আবার ভালো করে শোনো, প্রয়োজনে লিখে নাও। রামায়ণ, মহাভারত, রানা প্রতাপ, শিবাজি।
এরপরে আছে হচ্ছে নিচের অংশে, এই যে নিচের কমলা অংশে, এটা হচ্ছে শব্দার্থ। এই গল্পে যে শব্দার্থগুলো আগের দিন আমি কিছু আলোচনা করেছিলাম, আরও বেশ কিছু আছে এখানে। সেগুলো হলো, প্রথমটা হলো মুড়ো। মুড়ো আমরা মাছের মুড়ো বলি না, মুড়ো মানে হচ্ছে মাথা। বজ্রমুষ্টি, বজ্রমুষ্টি হচ্ছে শক্ত মুঠি। শিবরাত্রির সলতে, একমাত্র অবলম্বন। বৃত্তান্ত মানে হচ্ছে বিবরণ। তালিম মানে হচ্ছে শিক্ষা বা অনুশীলন। খাসা মানে হচ্ছে চমৎকার। তাগড়া মানে বলিষ্ঠ। কসরত মানে কৌশল বা কায়দা। সাগরেদ মানে শিষ্য। সওয়ার আরোহী। শিলাইদা, শিলাইদা হল কথ্যরূপ, বাংলাদেশের প্রসিদ্ধ স্থান। এককালে রবীন্দ্রনাথ ঠাকুর এ অঞ্চলের জমিদার ছিলেন। টাট্টু ঘোড়া, ছোট ঘোড়া বিশেষ। বিভোর, মুগ্ধ বা আত্মহারা। মুলুক মানে হচ্ছে দেশ। পিছুপা, পিছিয়ে যাওয়া। ডরে না মানে ভয় করে না। দামাল মানে দুষ্টু। হুট করে মানে হঠাৎ করে। সাজোয়ান প্রজা, এখানে পালোয়ান অর্থে ব্যবহৃত। পংক্তি ভোজন মানে হচ্ছে এক সারিতে বসে খাওয়া। চাড়াল মানে হচ্ছে চণ্ডাল শব্দের কথ্যরূপ। এইগুলো তোমরা এই কমলা অংশ থেকে বাড়িতে ভালো করে মুখস্থ করে নেবে। পরের পাতায় চলে যাও, 129 পৃষ্ঠা। এখানে প্রথমেই আছে হচ্ছে 5 নম্বর প্রশ্নে সবুজ ঘরের মধ্যে কিছু বিপরীত শব্দ দেওয়া আছে। এইগুলো আমি দেখো চিহ্নিত করেছি পেন দিয়ে বা পেন্সিল দিয়ে, তোমরা পড়ে নিতে পারো। আমি বলছি, তোমরা শোনো। শেষ, বিপরীত শুরু। দিবস, রাত্রি। অপেক্ষা, অনপেক্ষা। জোয়ার, ভাটা। শান্ত, অশান্ত। দুঃখ, সুখ। স্বাধীনতা, পরাধীনতা। এইগুলো ছিল বিপরীত শব্দ। এইবার 6 নম্বর প্রশ্ন, জ্যোতি যে যে চরিত্রে অভিনয় করতে ভালোবাসে সেগুলির নাম লেখো। তোমরা একটু মনে করো, জ্যোতি কোন কোন চরিত্রে অভিনয় করতে ভালোবাসতো? পারবে তোমরা? আগে কিন্তু বলেছিলাম, বলো জ্যোতি কোন কোন চরিত্রে অভিনয় করতে ভালোবাসতো? এদের মধ্যে ছিল হচ্ছে ভক্ত হনুমানের চরিত্র, লক্ষণের চরিত্র, রাজা হরিশ্চন্দ্রের চরিত্র, বীর প্রতাপাদিত্যের চরিত্র। এগুলো মানে বীর ধর্মী যে চরিত্রগুলো, সেগুলো তার খুব পছন্দের ছিল। 7 নম্বর প্রশ্ন, গল্পটি পড়ে জ্যোতির যে কাজগুলিকে দুঃসাহসিক বলে মনে হয়েছে সেগুলি বর্ণনা করো। জ্যোতি কিন্তু ছোট থেকেই দুঃসাহসী। খুব ছোট বয়সে তার মা তাকে গরুয়ের জলে ছেড়ে দিতেন প্রচণ্ড স্রোতের মধ্যে। সেখান থেকেই তার দুঃসাহসের সূচনা। তার মধ্যেও যেগুলো আমাদের বিশেষ করে মনে হয়েছে যে সেগুলো আরও বেশি দুঃসাহসিক, সেগুলো হলো, প্রথমটাই ধরো, তিনি স্কুলে ভর্তি হলেন। সেখানে কাঁঠাল চুরির ঘটনা, আগে কিন্তু বললাম পড়ানোর সময়, কাঁঠাল চুরির গল্প। কাঁঠাল চুরি মানে হচ্ছে স্কুলের যে গাছে কাঁঠাল পেকেছিল, যদি বন্ধুদেরকে নিয়ে সেই কাঁঠাল পেড়ে খেয়েছিল। হেডমাস্টার যখন জিজ্ঞাসা করলেন যে তোমরা কাঁঠালটা পারলে কেন, তো জ্যোতি বলল, কেউ তো স্বীকার করেনি তখন, জ্যোতি স্বীকার করলো এবং স্বীকার করে বলল, কাঁঠাল পেড়েছি, তবে এটাকে আমি চুরি বলে মনে করি না। এই কথা শুনে হেডমাস্টার মশাই তো মনে মনে খুব হাসলেন, আর মুখের উপরে তো কিছু বলতেই হয়, তো সেই কারণে তিনি বললেন, ঠিক আছে আর এরকম করো না। পরের বছর কি হলো, প্রধান শিক্ষক মহাশয় কাঁঠাল পাকলে কাঁঠাল পেড়ে, ভালো ভালো কাঁঠাল পেড়ে সবাইকে খাওয়ালেন, সব ছাত্রকে। এটা একটা অসীম দুঃসাহসের কাজ জ্যোতির ক্ষেত্রে, ওইটুকু বয়সে, ওইটুকু ছেলের পক্ষে।
তারপর যেটা সবচেয়ে বেশি দুঃসাহসী সেটা হলো কৃষ্ণনগরের বাজারে যখন পাগলা ঘোড়া ছুটে আসছিল, একটা শিশু আক্রান্ত হতে চলেছিল, সেই সময় সে প্রচণ্ড সাহসিকতার সাথে সেই ঘোড়ার উপরে চড়ে বসলো, তাকে আদর করে তাকে থামিয়ে শান্ত করলো এবং চারিদিকে তার খ্যাতি ছড়িয়ে পড়লো। এটা একটা প্রচণ্ড দুঃসাহসের কাজ। তারপরে কি, সে যখন নবমীর পুজো হতো মামা বাড়িতে, তখন ওই যারা সাজোয়ান প্রজা মানে পালোয়ান ধরনের লোকেরা 8-10 জন মিলে যদি নারকেল নিয়ে বসতো কোলের মধ্যে, তারা সেটাকে ছাড়াতে পারতো না। এটা একটা দুঃসাহসের কাজ। আর একটা সবচেয়ে বেশি আবেগপ্রবণ দুঃসাহসের কাজ আমি মনে করি সেটা হলো 1905 সালে যখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলছে, তখন যদি তার ছোটো মামার সঙ্গে পঙ্ক্তি ভোজনের ব্যবস্থা করে। পঙ্ক্তি ভোজন কি আগেদিনই বলেছিলাম। পঙ্ক্তি ভোজন হলো সমস্ত জাতির লোকেদেরকে নিয়ে একসঙ্গে বসে খাওয়া। ফলে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির একটা সূচনা তার হাত ধরে হয়েছিল। এটা একটা প্রচণ্ড দুঃসাহসের কাজ, সবাই পারে না। এগুলো তোমরা গুছিয়ে লিখবে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, স্কুলের বাগানে বড় কাঁঠাল পেকেছে। এখানে পাকা ক্রিয়াপদটি যে অর্থে ব্যবহৃত হয়েছে সেই অর্থ ছাড়া তোমরা আর কি কি অর্থে ব্যবহার করতে পারো লেখো। তাহলে স্কুলের বাগানে যে কাঁঠাল পেকেছে, এখানে পাকা অর্থ হচ্ছে পরিপুষ্ট হওয়া বা মজে যাওয়া। এরকম এই পাকা কথা দিয়ে আরও অনেকগুলো বাক্য তোমাদেরকে বলতে হবে, যেখানে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ পাবে পাকা শব্দে। ধরো, ছেলেটি অতিরিক্ত পাকা, তার মানে এখানে হচ্ছে অল্প বয়সে বেশি বুদ্ধি হয়ে গেছে, বদমাস, এই অর্থে প্রকাশ পেল। এখানে বইয়ের মধ্যে একটা আছে, গ্রামে অনেক পাকা বাড়ি আছে। এই পাকা হচ্ছে দালান অর্থে। আমরা বলতে পারি পাকা রাস্তায় চলা সুবিধাজনক, তাহলে এই পাকা হচ্ছে দালান বা উন্নত। আরও বলতে পারি এই কাজ পাকা মাথার কাজ, তাহলে এখানে পাকা মাথা মানে হচ্ছে বুদ্ধিমান বা বয়স্ক। আবার বলে না বেশি পাকা পাকা কথা বলো না, তোমাদেরকে বলে না বাড়িতে, এখানে হচ্ছে জ্যাঠামো, মানে ছোটো বয়সে বড়দের মতো কথা বলা। তো এইরকম পাকা শব্দে তোমরা অনেকগুলো বাক্য লিখবে, যেখানে প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা অর্থ প্রকাশ পাবে। এবারে 9 নম্বর প্রশ্ন হচ্ছে, কর্তা কর্ম ও ক্রিয়াগুলিকে তাদের ঘরে বসাও। আগে একটু বলে নিই, কর্তাকে কোনো বাক্যে যাকে কেন্দ্র করে বক্তব্যটা বলা হবে সে হলো কর্তা। ধরো, তোমার নাম রাম বা শ্যাম বা যদুমধু, যাই হোক। রাম এখন পড়ছে, এখানে রাম হলো কর্তা। এখন পড়ছে, রাম এখন বই পড়ছে। বই হলো কর্ম, কি দিয়ে প্রশ্ন করলে কর্ম। আর কোনো যে কাজ করা হচ্ছে মানে পড়ছে এখানে, সেটা হলো ক্রিয়া। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে কর্তা, কি দিয়ে প্রশ্ন করলে কর্ম, আর যে কাজটা চলছে সেটা হলো ক্রিয়া। এভাবে তোমরা করবে। যেমন ধরো, একটি টাট্টু ঘোড়া কিনে দিলেন মামা। এখানে একটি টাট্টু ঘোড়া, এটা হলো কর্তা। কিনে দিলেন ক্রিয়া, আর মামা হলো, একটু ভুল হলো, একটি টাট্টু ঘোড়া কিনে দিলেন মামা। এখানে কি দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাচ্ছে? একটি টাট্টু ঘোড়া, এটা কর্ম। কিনে দিলেন, কিনে দিলেন হচ্ছে ক্রিয়া। মামা, কে কিনে দিলেন? মামা কিনে দিলেন। মামা হচ্ছে কর্তা। পরের প্রশ্নগুলো একইভাবে প্রশ্ন করবে, উত্তর পাবে। আমি বলে দিই মুখে উত্তরগুলো। 9-2, জাদুমালা ওস্তাদ কুস্তি শেখায়। জাদুমালা কর্তা, জাদুমালা ওস্তাদ কর্তা, কুস্তি কর্ম, শেখায় ক্রিয়া। 9-3, মা সাঁতার শেখাতেন। মা কর্তা, সাঁতার কর্ম, শেখাতেন
ক্রিয়া। 9-4 জ্যোতি বাউল গান শোনে। জ্যোতি কর্তা, বাউল গান কর্ম, শোনে ক্রিয়া। প্রত্যেকে বুঝতে পারলে? এবারে চলে এসো 10 নম্বর প্রশ্নে। এই প্রশ্নগুলো হচ্ছে একটি বাক্যে উত্তর দেবে। কীরকম? প্রত্যেকটা প্রশ্নের, যেমন ধরো জ্যোতির মায়ের নাম কি, একটা বাক্যে উত্তর দিতে হবে। জ্যোতির মায়ের নাম শরৎশশী দেবী। আবারও শোনো, জ্যোতির মায়ের নাম শরৎশশী দেবী। মা জ্যোতিকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যেতেন? মা জ্যোতিকে গরুই নদীতে স্নান করাতে নিয়ে যেতেন। কোন নদীতে? গরুই নদীতে। রবি ঠাকুরের ভাইপোকে, গল্পের মধ্যে তোমরা পড়েছো সুরেন, আসলে ওনার নাম হচ্ছে সুরেন্দ্রনাথ ঠাকুর। রবি ঠাকুরের ভাইপোর নাম সুরেন্দ্রনাথ ঠাকুর। জ্যোতির নমামার নাম কি? জ্যোতির নমামার নাম অনাথ। ফিরাজ খাঁয়ের বাড়ি কোথায় ছিল? 5 নম্বর প্রশ্ন। ফিরাজ খাঁয়ের বাড়ি ছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। ফিরাজ খাঁয়ের বাড়ি কোথায় ছিল? উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। পরের প্রশ্ন 10-6 জ্যোতির বড় মামার পেশা কি ছিল? জ্যোতির বড় মামার পেশা ছিল ওকালতি। 10-7 জ্যোতি কোন স্কুলে ভর্তি হয়েছিল? জ্যোতি অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে ভর্তি হয়েছিল। জ্যোতি অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে ভর্তি হয়েছিল। 10-8 1893 সালে জ্যোতির বয়স ছিল 14। কত সালে জ্যোতির 7 বছর বয়স ছিল? সালটা হচ্ছে 1886। 1886 সালে জ্যোতির বয়স ছিল 7 বছর। এবার চলে এসে বড় প্রশ্নে। 11-1 জ্যোতি কীভাবে সাঁতার শিখেছিল? একদম গল্পের শুরুতে ছিল, তোমরা জানো। জ্যোতির মা তাকে গরুই নদীতে নিয়ে যেতেন। প্রচণ্ড স্রোত, জোয়ারের জলের মধ্যে কাপড়ের সঙ্গে তাকে বেঁধে দিতেন, তারপর তাকে ওই জলে ছুঁড়ে ফেলে দিতেন। সেখানে জ্যোতি সাঁতার শিখত এবং যখন ক্লান্ত হয়ে পড়তো তখন তার মা দ্রুত তাকে নিয়ে গিয়ে উদ্ধার করে নিয়ে চলে আসতেন। এইভাবে জ্যোতি সাঁতার শেখে। 11-2 কৃষ্ণনগর স্কুলে জ্যোতির কাঁঠাল পাড়ার কাহিনীটি বর্ণনা করো। একটু আগে বললাম অন্য প্রশ্নের মধ্যে, আবারও শোনো। কৃষ্ণনগর স্কুলে যখন জ্যোতি ভর্তি হয়েছিল সেখানে কাঁঠাল গাছে কাঁঠাল পেকেছিল, কিন্তু পেড়ে খাওয়ার সাহস অন্য কারো ছিল না। তখন জ্যোতি একদিন সব বন্ধুদেরকে বলল যে চল আজকে স্কুলের শেষে কেউ বাড়ি যাবি না, আজকে আমরা কাঁঠাল পেড়ে খাবো। তো স্কুলের শেষে কাঁঠাল পেড়ে সে বন্ধুদের নিয়ে ভোজ বসিয়ে দিল। তারপর সেই খবর গেল প্রধান শিক্ষক মহাশয়ের কানে। তিনি এসে জিজ্ঞাসা করলেন কে কাঁঠাল পেরেছ? কেউ তো স্বীকার করে না। জ্যোতি তখন বললেন যে আমি পেরেছি কাঁঠাল, এবং আমি এটাকে চুরি বলে মনে করি না। একথা শুনে প্রধান শিক্ষক মহাশয় বেশ মনে মনে খুশি হলেন, হাসলেন। ঠিকই তো, নিজেদের স্কুলের জিনিস খাওয়াকে চুরি করা বলে। পরের বছর তিনি তো তখনকার মতো কিছু বলতে হয় ছাত্রকে, তিনি বললেন ঠিক আছে, যা করেছো আর করো না। পরের বছর কি হলো, যখন কাঁঠাল পেকে গেল তখন তিনি বেশ কয়েকটা ভালো ভালো কাঁঠাল পেড়ে ছাত্রদের আগে খাওয়ালেন। এই হলো জ্যোতির হাই স্কুলে কাঁঠাল পাড়ার কাহিনী। এটাকে তোমরা তোমাদের ভাষায় গুছিয়ে নিন। 11-3 কৃষ্ণনগরে জ্যোতি কীভাবে একটি শিশুকে বাঁচিয়েছিল সেই কাহিনীটি লেখো। এই গল্পের মধ্যে সবচেয়ে দুঃসাহসিক কাজ জ্যোতির এটাই ছিল, আমি মনে করি। কোনটা? কৃষ্ণনগর বাজারে জ্যোতি গিয়ে কিছু কাগজ পেন্সিল কিনছিল কোনো দোকান থেকে। তখন হঠাৎই দেখে যে কোনো একটা পাগলা ঘোড়া ছুটে আসছে। লোকজন তো ভয় পেয়ে পালাচ্ছে। এমন সময় রাস্তার মধ্যে একটা শিশু হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল, আর তার দিকে ঘোড়াটা এগিয়ে আসছিল। জ্যোতি তখন কি করলো, সে ঘোড়ার উপরে উঠে বসলো, তাকে আদর করলো, তাকে শান্ত করলো। ঘোড়াটা প্রথম দিকে খুব ছটফট করলো ছাড়িয়ে নেওয়ার জন্য,
কিন্তু ব্যর্থ হয়ে ধীরে ধীরে শান্ত হলো এবং তারপরে সে ঘোড়ার শরীর শেষে তাকে উদ্ধার করলো। এইভাবে জ্যোতি সেই শিশুটাকে বাঁচিয়েছিল। নিশ্চয়ই বুঝতে পেরেছ, বইয়ে আরও ভালো করে পড়বে এবং নিজের ভাষায় সুন্দর করে লিখবে। 11-4 জ্যোতির জীবনে তার মা ও দিদির ভূমিকার কথা লেখো। গল্পের শুরুতেই আমরা পড়েছি জ্যোতিকে কীভাবে তার মা সাঁতার শিখিয়েছিল। জ্যোতির মা তাকে সাঁতার শিখিয়েছিলেন কীভাবে? একটাই মাত্র ছেলে, আমাদের বাড়িতে হলে কী হতো, বাবা এই ছাড়া যাবে না, এই মাটিতে নামাস না, এই ও করিস না, করিস না, সে তাকে একেবারে তোলা করে রাখা হয় আর যত রোগ ব্যাধি এসে গ্রাস করে। জ্যোতির মা সরস্বতী দেবী কিন্তু অতটা করেননি, উনি প্রাকৃতিকভাবে ছেলেকে তৈরি করতে চেয়েছিলেন প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে। তাই একটাই মাত্র ছেলে হওয়া সত্ত্বেও তিনি ওই বরুইয়ের অশান্ত স্রোতে বা জোয়ারের স্রোতের মধ্যে তাকে সাঁতার শেখাতেন। ওইটুকু বাচ্চা জ্যোতি সে তখন থেকেই প্রকৃতির বিরুদ্ধে বা শক্তির বিরুদ্ধে লড়াই করতে শেখে। তাই জ্যোতির পরবর্তীকালে যে তার সাহসিকতা, তার উদ্দামতা, তার বিপ্লবী চেতনা, যা পরবর্তীতে আমাদের দেশমাতৃকার বন্ধন মোচনে বা পরাধীনতা দূর করতে অনেক সাহায্য করেছিল, তার প্রেক্ষাপট কিন্তু জ্যোতির মায়ের সেই শুরুর দিনের কাজগুলো। তাই জ্যোতির জীবনে তার মায়ের ভূমিকা কিন্তু অপরিসীম। এবার আসি দিদির কথায়। দিদির কথা খুব বেশি নেই, তবে তার দিদির ভূমিকাও তার জীবনে অনেক। দিদির সঙ্গে শুয়ে শুয়ে সে মার কাছ থেকে গল্প শুনতো, দিদিটাকে খুব ভালোবাসতো। এগুলো লিখবে গুছিয়ে তোমাদের নিজেদের ভাষায়। পরের প্রশ্ন 11-5 পাঠ্যাংশে জ্যোতির জীবনে তার মামাদের প্রভাব কেমন ছিল। এটা কিন্তু খুব আকর্ষণীয় প্রশ্ন। কেন, আমরা এই গল্প পড়তে গিয়ে কিন্তু অনেক জায়গায় দেখেছি যে জ্যোতির মামারা তাকে বিভিন্নভাবে প্রভাবিত করেছে। জ্যোতির তো জন্ম ছিল মামা বাড়িতে। প্রথমে আসি, গল্পের প্রথম দিকে ছিল জ্যোতির যে মামা অনাথ, সে শরীরচর্চা করতে ভালোবাসত। তো সেখানে জ্যোতি গিয়ে সেই তার সঙ্গে গিয়ে ওই শরীরচর্চা করতো এবং মামার সাদা ঘোড়া সুন্দরীর পিঠে চড়তো। এই দেখে তো বড় মামা দেখলো যে না, জ্যোতি তো খুব ঘোড়া চড়তে ভালোবাসে, তখন তাকে বড় মামা একটা টাট্টু ঘোড়া কিনে দিলেন। মামারা তাকে খুব ভালোবাসত। তারপর কি হলো, জ্যোতির বড় মামা তাকে নিয়ে গিয়ে হাই স্কুলে ভর্তি করিয়ে দিলেন। তার মানে তার পড়াশোনার ক্ষেত্রে জ্যোতির বড় মামার একটা বড় অবদান ছিল। আবার কি, জ্যোতি তার ছোটো মামা ললিতের সঙ্গে এবং অন্যদের সঙ্গে অভিনয় করতো, নাটক থিয়েটারে অভিনয় করতো। তাহলে এক্ষেত্রে জ্যোতির ছোটো মামার খুব ভালো ভূমিকা ছিল। ছোটো মামার সঙ্গে গিয়ে সে বড় মামাকে ধরলো, যখন কোনো প্রজা সাদা চালের ভাত খেতে চাইল, তখন বড় মামা সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে যে সমস্ত লোকের জন্যে লাল চাল এবং সাদা চালের ব্যাপার ছিল, সেটাকে পুরো তুলে দিয়ে সমস্ত লোকের জন্য সাদা ভাতের ব্যবস্থা করলেন। তাহলে মামারা খুব ভালো, তার কথা খুব মামারা শুনতো। আবার কি, জ্যোতির ছোটো মামার সঙ্গে জ্যোতি পংক্তি ভোজনের আয়োজন করেছিল। তার মানে জ্যোতির যে স্বাধীন চেতনা, ভারত মাতার প্রতি তার যে ভালোবাসা, সেক্ষেত্রেও তার মামারা তাকে সাহায্য করেছিলেন। এইভাবে তোমরা গুছিয়ে গুছিয়ে লিখবে। পরের প্রশ্ন 11-6 জ্যোতির মামাবাড়ির সঙ্গে রবি ঠাকুরের সম্পর্ক কী ছিল। রবি ঠাকুর মানে হচ্ছে আমাদের বিখ্যাত গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে জ্যোতির মামাবাড়ির খুব গাঢ় সম্পর্ক ছিল, গভীর সম্পর্ক। আসলে প্রথম কথা বলতে হলে পরে জ্যোতির বড় মামা বসন্ত কুমার তার মক্কেল ছিলেন হচ্ছে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে, এবং শুধু মক্কেলই না, বন্ধুও ছিলেন, পরম বন্ধু। দুজনে খুব ভালো বন্ধু ছিলেন। আর কি, তার আগে থেকে 3-4 পুরুষের সম্পর্ক ছিল এই দুই বাড়ির মধ্যে, ঠাকুর বাড়ি আর চাটুর্যে বাড়ির মধ্যে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে
জ্যোতির মামাবাড়ির খুব ভালো সম্পর্ক ছিল। 11-7 ফেরাজের কাছে জ্যোতি খবর পেল কে এই ফেরাজ। প্রথম প্রশ্ন হলো কে এই ফেরাজ। ফেরাজ হচ্ছে জ্যোতির মামাবাড়ির পাহারাদার। সে কোথা থেকে এসেছিল? সে এসেছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে। তার কাছ থেকে জ্যোতি কী খবর পেয়েছিল জানো তোমরা, মনে আছে? তার কাছ থেকে খবর পেয়েছিল যে তাদের প্রদেশে বা তাদের দেশে ইংরেজরা শত অত্যাচার করলেও তারা ইংরেজদের দাসত্ব মেনে নেয়নি। ইংরেজদেরকে তারা রাজা বলে মানেনি, কারণ তারা স্বাধীনতাকে খুব ভালোবাসত। তার জন্য তারা মরতেও ভয় পেত না। 11-8 পাঠ্যাংশ থেকে খুঁজে নিয়ে জ্যোতির শিশুসুলভ ও কিশোরসুলভ চাপল্যের উদাহরণ দাও। এগুলো তোমার নিজেই তো বানিয়ে বলতে পারবে। শিশুসুলভ যে চাপল্য, ওই যে কাঁঠাল চুরি, কাঁঠাল পাড়ার ঘটনা, ওখান থেকে তো শিশুসুলভ ঘটনাও, আবার সাহসিকতার কাজও। আবার কিশোর সুলভ যে চাপল্য, যেমন সে নারকেল নিয়ে বসে পড়তো, অন্যরা কেড়ে নিক, এটা কিশোর হিসেবে তার চাপল্য। এগুলো একটু বানিয়ে বানিয়ে বলবে গল্পটা পড়ে নিয়ে। 11-9 হচ্ছে কিছুই হয়নি এমনভাবে জ্যোতি চলে গেল তার নিজের পথে। কোন ঘটনার পর জ্যোতি এমনভাবে চলে গিয়েছিল? যখন কৃষ্ণনগরের বাজারে কোনো পাগলা ঘোড়া ছুটে আসছিল একটা শিশুর দিকে, তখন জ্যোতি তার সুদক্ষ ভূমিকায় সেই ঘোড়াটাকে শান্ত করেছিল এবং শিশুটাকে উদ্ধার করেছিল। পরে ঘোড়াটাকে তার সহচের হাতে তুলে দিয়েছিল। এই ঘটনায় সবাই তো ধন্য ধন্য করলো, সবাই তো আনন্দ উৎসাহিত হলো, সে চারিদিকে বিখ্যাত হয়ে গেল। কিন্তু তার যেন কোনো ভাবলেশ নেই, কিছুই হয়নি, কোনো কিছুই সে করেনি বলে আস্তে আস্তে হেঁটে চলে গেল। আসলে উনি একটু বড় মাপের মানুষ। প্রত্যেকটা বড় মাপের মানুষই কোনো খ্যাতির আশা করেন না, তারা নিজের কাজটা নিজে করে যান। 11-10 জাতপাতের ক্ষুদ্র সংকীর্ণতা ছোট বয়সে কীভাবে জ্যোতি অতিক্রম করতে পেরেছিল? ওই যে শেষের দিকের যে পড়াটুকু তোমাদের পাঠের, 1905 সালে জ্যোতি তার ছোটো মামার সহায়তায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সামিল হয়ে পঙ্ক্তি ভোজনের আয়োজন করেছিল। সেখানে ছোট জাত, উঁচু জাত, হিন্দু মুসলিম সবাই ছিল, একসাথে বসে খাওয়া। অর্থাৎ আমাদের যে বাঙালি সমাজ, আমরা ভারতীয়রা, তাদেরকে একটি সুতোই বাঁধতে হবে এবং সেই বাঁধতে হলে পরে তাদেরকে একসাথে মিলিত করতে হবে। সেক্ষেত্রে কিন্তু জ্যোতি কিন্তু জাতপাতের ক্ষুদ্র সংকীর্ণ থেকে অনেক উপরে ছিলেন এবং তিনি সেটাকে রক্ষা করতে পেরেছিলেন। এখান থেকে আমরা এটা বুঝতে পারি। এটা একটু তোমরা লিখবে, ওই অংশটা পড়ে নিয়ে ভালো করে গুছিয়ে লিখবে। 11-11 পাঠ্যাংশে জ্যোতির নানা ধরনের কাজের যে পরিচয় ছড়িয়ে রয়েছে তা নিয়ে তুমি নিজের ভাষায় একটি অনুচ্ছেদ রচনা করো। এটা তোমাদের কাজ থাকলো। এতক্ষণ তো অনেক আলোচনা করলাম, এইসব ব্যাপার নিয়ে অনেক আলোচনা করলাম। জ্যোতির যে বিভিন্ন কাজ একটু ধরিয়ে দিই। কাঁঠাল পাড়ার ঘটনা, সাঁতার শেখার ঘটনা, পাগলা ঘোড়াকে শান্ত করার ঘটনা, শিশুটাকে বাঁচানোর ঘটনা, জ্যোতির নাটকে অভিনয় করার ঘটনা, তারপর জ্যোতির মানবপ্রীতি, মানে জ্যোতি কোনো গরিব প্রজাদের যে আলাদা করে লাল চালের ভাত খাওয়ানো হতো, তার পরিবর্তে তাদের সাদা চালের ভাত খাওয়ার ব্যবস্থা করা, কিংবা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সামিল হয়ে পঙ্ক্তি ভোজনের ব্যবস্থা করা, এই সবগুলোকে উল্লেখ করে ভালো করে গুছিয়ে লিখবে। তাহলে এই ছিল তোমাদের মূল প্রশ্নগুলো। এবারে সবুজ অংশে জ্যোতির নিজের সম্পর্কে বলা আছে, এটা তোমরা একটু পড়ে নেবে। জ্যোতি মানে হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, তার ডাকনাম ছিল বাঘাযতীন। তিনি জন্মেছিলেন 1879 খ্রিস্টাব্দে, পরলোক গমন করেন 1915 সালে। তার জন্ম হচ্ছে মাতুলালয়ে, বাংলাদেশের কুষ্টিয়ার কাছে কয়েক গ্রামে। পিতৃনিবাস যশোহরের রিশখালী গ্রামে। পিতা উমেশচন্দ্র মুখোপাধ্যায়, মা শরৎ শশী দেবী। তারা আলোচনা করে সন্তানের নাম রাখেন জ্যোতি
যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। ছোটবেলা থেকেই অসম সাহসী যতীন্দ্রনাথকে বাঘাযতীন নামটি দিয়েছিলেন তার গুরুদেব। তাকে বলেছিলেন সুরবীর শেরকা বাচ্চা। পাঠ্যাংশে সেই বীর বিপ্লবী বাঘাযতীনের শৈশব ও কৈশোরের কথা শুনিয়েছেন তারই পৌত্র পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়। সম্ভবত সেই কারণেই পারিবারিক সূত্রে আদর করে পাওয়া ছোটবেলার যতীন নামটি লেখক তার রচনায় ব্যবহার করেছেন। তাহলে এই ছিল মোট গল্পটা এবং তার হাতে কলমে প্রশ্নের উত্তরগুলো। তোমরা বাড়িতে আরও ভালো করে পড়বে, নিজেদেরকে তৈরি করবে। প্রত্যেকে ভালো থেকো। আজকের ক্লাস এটুকুই। ভালো থেকো সবাই। ধন্যবাদ।